আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী এবং এই মুহূর্তে আমার সাথে যারা যোগদান করেছেন আজকের লাইভ ক্লাসে, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল করিম, প্রভাষক পদার্থবিদ্যা, কামারখন্দ ফাজিল মাদ্রাসা, কামারখন্দ সিরাজগঞ্জ। আজ আমি যে ক্লাসটি এসেছি বাংলাদেশ অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে। এসএসসি অথবা দাখিল এই দুটি সিলেবাস একই, পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় 9-এর আলোর প্রতিসরণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো, ঘরে আছো এবং সুস্থ আছো। শিক্ষার্থী, নিয়মিত ক্লাসের অংশ হিসাবে তোমাদের মধ্যে এসে আমি হাজির হয়ে গেছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুব মজার কিছু বিষয়, আমাদের বাস্তব জীবনে কিছু বিষয় সেগুলো নিয়ে আলোচনা করব এবং পদার্থবিজ্ঞান এবং বাস্তব এই দুটির সাথে আজকে একটি সেতুবন্ধন তৈরি করব। সুতরাং ক্লাসটি খুব মজার হবে আশা করছি। তোমরা যারা এই মুহূর্তে যোগদান করেছো আমার সাথে, তোমরা তোমাদের টাইম লাইনে আমাদের এই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে আমরা বেশি সংখ্যক শিক্ষার্থী নিয়ে ক্লাসটি শুরু করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের বলবো দ্রুত একটু শেয়ার করে দাও, তাহলে অবশ্যই আমাদের ক্লাসটি শুরু করতে দেরি হবে না। ঠিক আছে বন্ধুরা? তো তাড়াতাড়ি শেয়ার করে দাও। শেয়ার করে দেওয়ার সাথে সাথেই আমি ক্লাসে চলে যাব। পাশাপাশি আরেকটি কথা, সেটি হচ্ছে যে দেখো আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কি না, আমার সাউন্ড, ক্যামেরা, লাইটিং, লেখাগুলো সবগুলো ঠিকমতো দেখা যাচ্ছে কি না, এই বিষয়গুলো একটু অবশ্যই নজর রাখো। নজর রেখে চলো আমরা ক্লাসে চলে যাব। বন্ধুরা, আমি গত ক্লাসে যে বিষয়গুলো আমি আলোচনা করেছি তারই একটি আমি বলবো রিক্যাপ আমরা একটু করে নিই যে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম। অধ্যায়টি ছিল, আমি বলেছিলাম যে এটি আলোর প্রতিফলন অধ্যায়ের সাথে একটি সম্পর্কিত অধ্যায়, সেটি হচ্ছে আলোর প্রতিসরণ। এবং আলোর প্রতিফলনেই প্রায় আমরা 70% পড়ে ফেলেছি। আলোর প্রতিসরণ অধ্যায়ে যে পড়াটুকু পড়ব আমি এটুকু তোমাদের বলতে পারি। এবং যে বিষয়গুলো আমি গত ক্লাসে দেখিয়েছিলাম আলো প্রতিসরণের, সেটি হচ্ছে প্রতিসরণ সংক্রান্ত সংজ্ঞা ছিল, প্রতিসরণের খুঁটিনাটি কিছু বিষয় ছিল, সাথে ছিল প্রতিসরণের সূত্র। নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমরা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং দুটি সূত্র ছিল, তার মধ্যে একটি ছিল কি বন্ধুরা? স্নেলের সূত্র ছিল, মনে আছে? দ্বিতীয় সূত্রটিকে আমরা স্নেলের সূত্র বলেছিলাম। এবং দ্বিতীয় সূত্রটি ছিল আমাদের এই অধ্যায়ের মূল বিষয়বস্তু, মূল পড়া বলতে পারো, যে এটি নিয়েই মূলত খুব বেশি ম্যাথমেটিক্যাল টার্মস নিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে। আচ্ছা, আরেকটি বিষয় ছিল, সেটি হচ্ছে যে প্রতিসরণের যে বাস্তব কিছু আমরা কোন কোন জায়গায় আমরা প্রতিসরণটি দেখতে পাই, সেগুলো নিয়েও কথা ছিল গত ক্লাসে। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে অন্যতম যে বিষয়টি, সেটি হচ্ছে আলোর ক্রান্তিকোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, মরীচিকা। আমরা নিয়মিত দেখি রংধনু, বৃষ্টি হলেই দেখা যায় প্রায়ই আমরা রংধনু দেখতে পাই। এবং সবচেয়ে মজার যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে প্রতিসরণের ব্যবহার। এইগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব আশা করছি তোমাদের মধ্যে। তো বন্ধুরা, আশা করছি আমাকে দেখা যাচ্ছে। তোমরা একটু কমেন্টসের মাধ্যমে জানালে পরে ভালো হতো, তাহলে আমি নিশ্চিত হয়ে ক্লাসটি শুরু করতাম। তো আমি দেখছি, আশা করছি সব ঠিক আছে। ওকে, তো আমি তাহলে ক্লাসে চলে গেলাম। বন্ধুরা, তোমরা আমার সাথে শেষ পর্যন্ত থাকবে। নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসে গেছো ইতিমধ্যে।
তো আমরা আজকে যে প্রথম বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ক্রান্তিকোণ। চলো ক্রান্তিকোণ নিয়ে আলোচনা করি। ক্রান্তিকোণ বন্ধুরা, ইতিপূর্বে আমি দুটি বিষয় বলেছিলাম যে আলো হালকা থেকে ঘন মাধ্যমে যেতে পারে এবং ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে পারে। তো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে কি হয় বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি দেখিয়েছিলাম যে বিষয়টি যদি এরকম হয়ে থাকে, তির্যকভাবে একটি রশ্মি আসলো, যদি হালকা থেকে ঘনতে হয়, এটি যদি আমরা ধরি হালকা, এটি যদি আমরা ধরি ঘন, তাহলে হালকা থেকে ঘনতে যাওয়ার সময় অবিলম্বের দিকে বেঁকে আসে। অর্থাৎ আমি এক কথায় যেটি বলেছিলাম, এক্ষেত্রে আই ইজ গ্রেটার দেন আর। আই যেন কি বন্ধুরা, মনে আছে নিশ্চয়ই, আই হচ্ছে আপতন কোণ এবং আর হচ্ছে কি প্রতিসরণ কোণ, তাই না? এটি আপতন কোণ, এটি প্রতিসরণ কোণ। হালকা থেকে যখন ঘন হবে তখন আপতন কোণ বড় হবে, প্রতিসরণ কোণ কী হবে বন্ধুরা, ছোট হবে, তাই তো? আর যদি ঘন থেকে হালকাতে যায়, এই বিষয়টি যদি হয়, আমি যদি এদিক থেকে দিই, রশ্মিটা যদি এইদিকে দিই, তাহলে কি হবে, সেটি অবিলম্ব থেকে দূরে সরে যাবে এবং সেই ক্ষেত্রে আই এবং আর এর বেলায় দেখা যাবে আই ইজ লেস দেন আর, তাই না বন্ধুরা? নিশ্চয়ই তোমাদের মনে আছে। আচ্ছা, তো এই দুটি বিষয় তোমাদের নিশ্চয় মনে আছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার বেশিরভাগ অংশটাই হচ্ছে এটি নিয়ে আলোচনা করব আজকে। আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে যে আলোকরশ্মি যদি ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তাহলে সেই ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে সেটি নিয়ে আমরা মূলত বেশিরভাগ সময়টা আলোচনা করব। বন্ধুরা চলো আমি শুরু করি। তারই অংশ হিসাবে তারই একটি মানে ঘন থেকে হালকা মাধ্যমে যে আলোর প্রতিসরণটি ঘটে তারই একটি বিষয় হচ্ছে ক্রান্তিকোণ। ঠিক আছে বন্ধুরা, তাহলে ক্রান্তিকোণটা কেমন হবে? ক্রান্তিকোণটা আমরা যদি শুরু করি, দেখো একটু আমি একটু স্কেল ব্যবহার করছি আজকে, কারণ এটি সোজা হওয়া খুব জরুরি। ওকে বন্ধুরা, আমার সাথে সাথে তোমরা অবশ্যই খাতা এঁকে নাও। আজকে বিষয়বস্তুটি আমি আগে বলেছি খুব মজার বিষয়বস্তু। ওকে, তো আমরা যদি চিন্তা করি যে এটি হচ্ছে হালকা মাধ্যম, আমরা একটা পদার্থের নামও বলতে পারি, ধরো এটি হচ্ছে বাতাস, এয়ার, আর এটি বলতেছি আমরা ওয়াটার। খেয়াল করো ভালো করে, ছোটোখাটো বিষয়, অনেকগুলো ছোটোখাটো বিষয় আছে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো আমি যদি একটি আলোকরশ্মি তির্যকভাবে এখানে আঁকি, তাহলে দেখো, ধরো এটি একটি আলোকরশ্মি, কী করতেছে, সেটি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করছে। আবারও বলছি, ক্রান্তিকোণ যখন চিন্তাটা তোমার মাথায় আসবে, ক্রান্তিকোণ বিষয়বস্তুটি যখন তোমার মাথায় আসবে, তখনই তোমার ভাবতে হবে বিষয়টি অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে। তোমাদের সংজ্ঞা ঠিক থাকে, সবই ঠিক থাকে, দেখা যায় চিত্রবেলা তোমরা উল্টো করে রেখেছো, সেক্ষেত্রে কিন্তু মার্কস পাবে না। ঠিক আছে বন্ধুরা, কারণ চিত্রের সাথে বর্ণনার মিল থাকতে হবে। আমি যদি বর্ণনা এবং চিত্র দুটি যদি মিল না পাই, তাহলেও সেখানে তোমরা অবশ্যই কী পাবে না, নাম্বার পাবে না। তাহলে আলোকরশ্মিটি স্বাভাবিকভাবেই সোজা যাওয়ার কথা ছিল, সেটি না গিয়ে কী হবে, আমরা জানি যে ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশের সময় আলোকরশ্মি কী করে, অবিলম্ব থেকে বেঁকে যায়। ধরে নাও যে রশ্মিটি এভাবে চলে গেল, তাই না বন্ধুরা? তাহলে আলোকরশ্মি ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশের সময় অবিলম্ব থেকে কী হয়, দূরে সরে যায়, অর্থাৎ আপতন কোণের চেয়ে প্রতিসরণ কোণ কী হয়, বড় হয়, তাই না? তাহলে আমি এটিকে বলি যদি I1 সে, তাহলে এটি কী হবে বন্ধুরা, অবশ্যই R1 হবে। ঠিক আছে, তো আমি যদি এবার খেয়াল করো, আমি আরও একটি আলোকরশ্মি আঁকলাম, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করছে, অর্থাৎ এইবার যে কোণটি আমি অঙ্কন করলাম সেটি অবশ্যই কি I1 এর চেয়ে বড়। ধরো এটির নাম দিলাম হচ্ছে I2। তাহলে এই ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে তুমি বলবে যে অবশ্যই স্যার কী হবে, আরও বড় করে যাবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কোনটা কী হবে, এটা হবে R2, ঠিক কিনা? বিষয়গুলো ভালো করে বুঝো যে আলোকরশ্মি ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশের সময় কি হচ্ছে, আপতন কোণ বাড়তেছে, আপতন কোণ আমি বাড়ালাম, প্রতিসরণ কোণ দেহ বড় হয়ে গেল। আচ্ছা, আমি যদি আরেকটি আলোকরশ্মি আঁকি তাহলে কি ঘটনা ঘটবে,
দেখো তো, খুব মজার বিষয়। আলোক রশ্মি কিন্তু আমি বাড়াচ্ছি, অর্থাৎ কোণের পরিমাণ কিন্তু বাড়তেছে। তাহলে দেখা যাবে যে হয়তো আলোক রশ্মিটি অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি দেখা যাবে হয়তো এই ভূমি ঘেঁষে অর্থাৎ বিভেদ তল ঘেঁষে চলে যাবে, অর্থাৎ এটিকে বলবো আমি R3। তাহলে এই R3 মানটা কত বন্ধুরা? এই মুহূর্তে R3 মানটা কত? 90 ডিগ্রি না? দেখো তো R3 মানটা কত হবে? 90 ডিগ্রি না? এইখানে এই বিষয় কথাটা, এই জায়গাটায় আমরা একটু বোঝার চেষ্টা করি যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম প্রবেশ করে তখন আপতন কোণ বাড়াতে থাকলে প্রতিসরণ কোণের মানও কী হতে থাকে? বাড়তে থাকে। বাড়তে বাড়তে দেখো এমন একটা ঘটনা ঘটে গেল যে সর্বশেষ যে আলোক রশ্মিটি আমি এঁকেছি সেই আলোক রশ্মির জন্য অর্থাৎ আপতিত রশ্মির জন্য যে প্রতিসরিত রশ্মিটি পেলাম সেটা কিন্তু বিভেদ তল বরাবর। তোমাদের নিশ্চয়ই জানা আছে এটি হচ্ছে বিভেদ তল। দুই মাধ্যমের বিভেদ তল বরাবর সে চলে গেল। তাহলে আপতন কোণের একটা নির্দিষ্ট মানের জন্য এই ঘটনাটি ঘটেছে, ঠিক কিনা? আপতন কোণের একটা নির্দিষ্ট মানের জন্য এই ঘটনাটি ঘটেছে। আমরা আস্তে আস্তে বাড়িয়েছি, এটা আস্তে আস্তে বেড়েছে এবং সাথে সাথে প্রতিসরণ কোণও কী হয়েছে? আস্তে আস্তে বেড়েছে। বাড়তে বাড়তে এমন একটা সময় এসেছে যে আপতন কোণের একটি নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণ কী হয়ে গেল? 90 ডিগ্রি হলো। এই কোণটিকে নট এটি, এই কোণটিতে অর্থাৎ যেটিকে বলবো আমি, এটি যদি I1 হয়, এটি যদি I1 হয়, এটি যদি I2 হয়, তাহলে এটিকে বলি আমি I3 বলি। তাহলে এই I3কেই বলবো বন্ধুরা সংকট কোণ বা থিটাসি। সংকট কোণ বা থিটাসি। ক্লিয়ার? তাহলে আমি এভাবে বলতে পারি সংজ্ঞাটা যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন আপতন কোণ বাড়াতে থাকলে প্রতিসরণ কোণের মানও কী হতে থাকে? বাড়তে থাকে। বাড়তে বাড়তে আপতন কোণের মান বাড়াতে আপতন কোণের একটি নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণ কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি। প্রতিসরণ কোণ যদি 90 ডিগ্রি হয় সেই কোণকেই বলা হবে, যে কোণের জন্য এই ঘটনাটা ঘটলো, আপতন যে কোণের জন্য এই ঘটনাটা ঘটলো সেই কোণটাকেই বলবো আমরা থিটাসি বা সংকট কোণ। এটাকে আরেকটা নাম দ্বারা আমরা প্রকাশ করব, সেটা হচ্ছে সংকট কোণ বা ক্রান্তি কোণ। বিষয়টি ক্লিয়ার কিনা বন্ধুরা? ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি কি বোঝানোর চেষ্টা করছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বন্ধুরা। তাহলে আমি এভাবে বলতে পারি সংজ্ঞাটা যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে। তাহলে সব ঠিক আছে? আশা করছি সব ঠিক আছে, তোমরা সব শুনতে পাচ্ছ। হ্যাঁ, এবং দেখাও যাচ্ছে। আচ্ছা, এটি হচ্ছে আমাদের ক্রান্তিকোণ। তাহলে ক্রান্তিকোণের কিছু শর্ত আছে। কটি শর্ত বন্ধুরা? আমি যদি বলি শর্ত নাম্বার 1 কি, সেটা অবশ্যই কি হতে হবে? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে হতে হবে। এটি কিন্তু প্রথম শর্ত। তাহলে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে, এটি কি প্রথম শর্ত। কার জন্য? ক্রান্তিকোণের জন্য। দ্বিতীয় যে শর্তটি সেটি কি বন্ধুরা বলো তো? যে আপতন কোণের যে মানটা হবে, এখানে যেই মানই হোক না কেন এই প্রতিসরণ কোণটা অবশ্যই কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি না হলে কিন্তু কি হবে না? আমার থিটাসি বা সংকট কোণ হবে না। তাহলে এটি হচ্ছে আমার দ্বিতীয় শর্ত। প্রথম শর্ত আলোক রশ্মি ঘন থেকে হালকাতে যেতে হবে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমার কি? অবশ্যই আপতন কোণের প্রতিসরণ কোণের মানটা কত হতে হবে? অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। তাহলে ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। আমি এই চিত্রের মধ্যেই আমরা আরেকটি বিষয় ক্লিয়ার করব, সেটি হচ্ছে আমরা এখন যে বিষয়টি পড়ব সেটি হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। একটু খেয়াল করো বন্ধুরা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। বন্ধুরা তোমরা নিশ্চয়ই এই অংশটি পড়তে পড়তে বা বুঝতে বুঝতে তোমাদের মাথায় একটি জিনিস ঢুকে গেছে, একটি প্রশ্ন নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে। কি? আচ্ছা স্যার, এই আপতন কোণের মান যদি আরও বাড়ানো হয় তাহলে কি হবে?
এই যে আপতন কোণটা, অর্থাৎ যে কোণের কারণে আমার কি হলো, এটা 90 ডিগ্রি হলো। তো 90 ডিগ্রি হয়ে কি হলো, সে কিন্তু এখন পর্যন্ত কিন্তু সে বিভেদ তল মানে কি এই মাধ্যমের মধ্যে আমরা পরিকল্পনা করতে পারি, অর্থাৎ আলোর প্রতিসরণ হয়েছে এইটুকুর মধ্যে কিন্তু আমরা কল্পনা করতে পারি। এই তো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে কি হতে হবে, অবশ্যই প্রবেশ করতে হবে, তা নাহলে কিন্তু কি হবে না, আলোর প্রতিসরণ হবে না। সেটা আমি গত ক্লাসে তোমাদের সংজ্ঞার মতো খুব ভালোভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে আমি যে বিষয়টি এতক্ষণ দেখলাম যে আলোকরশ্মির আপতন কোণের একটা মানের জন্য প্রতিসরণ কোণটা কি পাইলাম, 90 ডিগ্রি। এরপরে কি ঘটনা ঘটবে, আমি এখানে আপতিত রশ্মিটা কি করলাম, আপতন কোণটা কি করলাম, আরও বাড়িয়ে দিলাম। এখন কি ঘটনা ঘটবে, নিশ্চয়ই তোমরা বলবে যে আলোকরশ্মি আর প্রতিসরণ ঘটবে না। কেন ঘটবে না? এটার কারণ হলো আলোকরশ্মি কিন্তু এখন আর এই মাধ্যমে থাকবে না, তখন কি হবে, সে এই মাধ্যমে ঢুকে যাবে। তাহলে যদি ঘটনাটা এরকম হয়, খেয়াল করো বন্ধুরা, যে ঘটনাটি আগে ঘটেছে আলোর প্রতিফলনের বেলায়, সেই ঘটনাটা যদি এখন ঘটে, দেখো তো এরকম যদি হয়, তাহলে কি হলো, কি হলো, তার মানে কি পানির থেকে ঢুকে পানিতেই আবার ঢুকে গেছে, ঠিক কিনা? আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমের কিন্তু প্রবেশ করে নাই, যায় না এই মাধ্যমে, না গিয়ে কী করছে, যে মাধ্যম থেকে প্রবেশ করছে সেই মাধ্যমে আবার কি হয়েছে, আলোকরশ্মিটি চলে এসেছে, অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি আমি পানির মাধ্যমে পেয়ে গেলাম। তাহলে পানির মাধ্যমে যদি পেয়ে যাই, তাহলে খুব সহজ ভাষায় এটিকে আমরা বলবো আলোর প্রতিফলন। কারণ আলোর প্রতিফলনের জন্য একটি মাধ্যম দরকার, আর আলোর প্রতিসরণের জন্য কমপক্ষে দুটি মাধ্যম দরকার, কমপক্ষে দুটি মাধ্যম দরকার, কিন্তু দুটি মাধ্যম তো এখানে পাইনি। যেহেতু আলোকরশ্মি পুনরায় পূর্বের মাধ্যমে ফিরে এসেছে, এই জন্য এটিকে বলতেছে আমি অভ্যন্তরীণ প্রতিফলন। কি প্রতিফলন? অভ্যন্তরীণ প্রতিফলন। যেহেতু এই আলোকরশ্মিটি সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়েছে, অর্থাৎ সম্পূর্ণভাবে পূর্বের মাধ্যমে ফিরে এসেছে, এই জন্য এটাকে বলি আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ক্লিয়ার বন্ধুরা? অভ্যন্তরীণ প্রতিফলন মানে কি, যে দিক থেকে গেল সেদিকে চলে আসলো, অর্থাৎ পানির মাধ্যমে গেছে, পানির মাধ্যমেই আবার ফেরত আসছে, এই বিষয়টিকে আমরা বলবো অভ্যন্তরীণ প্রতিফলন। আর যেহেতু রশ্মিটি সম্পূর্ণভাবে কি করছে, যে মাধ্যম থেকে প্রবেশ করছে সেই মাধ্যমেই ফিরে এসেছে, সেজন্য এটাকে বলবো আমি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ক্লিয়ার কিনা? তাহলে এখানে আমি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সংখ্যাটা কীভাবে দিব, যে আলোকরশ্মিতে ঘনমাধ্যম থেকে, আলোকরশ্মি যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, তখন আপতন কোণের মান যখন ক্রান্তি কোণ বা সংকট কোণের চেয়ে বড় হয়, কি হয়, বড় হয়। তাহলে আমি এইটাও তোমাদের একটু এঁকে দেখাই, এটা একটু এঁকে দেখাই, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। আরো অনুমান করে না বলে আমরা কি করলাম, বোর্ডে এঁকে নিলাম। তাহলে এইটা যদি হয় আমার কি বলো, এখন এই কোণটা হচ্ছে আপতন কোণ, আর তাহলে এইটা কি হবে, তার প্রতিফলন কোণ। তাহলে এখানে আমার কি হয়েছে, আপতন কোণের মান যখন এই I3 চেয়ে বড় হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে কি I4, তাহলে I4টা কি বলো তো বন্ধুরা, I4টা অবশ্যই কি I3 চেয়ে বড়, ঠিক কিনা? I4 এর মানটা I3 চেয়ে বড়, তাহলে ক্রান্তি কোণের চেয়ে কি হয়ে গেল, এটি বড় হয়ে গেল। তা আপতন কোণের মান যখন ক্রান্তি কোণের চেয়ে বড় হয়, তখন আলোকরশ্মির প্রতিসরণ না ঘটে, প্রতিফলন ঘটে। এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ক্লিয়ার? তাহলে এবার আসো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রেও আমরা কিছু শর্ত দিব। প্রথম শর্তটি হচ্ছে অবশ্যই এখানে আমার কি হতে হবে, θc বা ক্রান্তি কোণের চেয়ে কী হতে হবে, এই মানটি অবশ্যই বড় হতে হবে, অর্থাৎ I4 কি হতে হবে, আমার বড় হতে হবে। এটি হলো প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত কি, আলোকরশ্মি অবশ্যই কি করতে হবে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে, ঘন থেকে হালকাতে প্রবেশ করতে হবে। দুটি, একটি হচ্ছে ঘন থেকে হালকাতে প্রবেশ করতে হবে, এটি আমরা প্রথমে 1 নম্বরে দিলে ভালো হয়, কারণ হচ্ছে এই ঘটনাটি তো আগে ঘটেছে, তাই না? এই ঘটনাটি তো আগে ঘটেছে, এটি আমরা 2 নম্বরে দিলে ভালো হবে আমাদের জন্য। তাহলে আলোকরশ্মি যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, এটি একটি শর্ত, কিসের জন্য, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য। আরেকটি শর্ত হচ্ছে আপতন কোণের মান অবশ্যই কী হতে হবে, ক্রান্তি কোণের চেয়ে বড় হতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো, খুব সুন্দর এবং খুব সহজ একটি বিষয়। ওকে বন্ধুরা, পরের যে বিষয়টি আমি আলোচনা করব আজকে আমাদের
মরীচিকা খুব মজার আরেকটি বিষয়। মরীচিকা কি? তো মরীচিকা হচ্ছে, তোমাদের নিশ্চয়ই খাতায় তোলা হয়ে গেছে বিষয়টি। মরীচিকা কি চলো আমরা একটু আলোচনা করি। আচ্ছা, মরীচিকা শব্দের সাথে বাংলা একটা যদি আমরা অর্থ চিন্তা করি, মরীচিকা মানে কিছুই না। মানুষ বলে না যে মরীচিকার পিছনে ঘুরতেছ, এই ধরনের শব্দ শোনো নাই কখনো? বলে থাকে কিন্তু যে তুমি তো মরীচিকার পিছনে ঘুরছো। এর অর্থ কি? সাধারণ অর্থেই আমরা বলি যে এটি কিছুই না। আসলেও বিষয়টি অনেকটা সেরকমই, কিছুই না। কেন বললাম চলো একটু আমরা দেখি। আমার সাথে সাথে একটু চিত্রটা আঁকার চেষ্টা করো। মরীচিকা বানানটি জানি কিভাবে আছে তোমাদের বইয়ে, একটু দেখে নাও। মরীচিকা, আমি রশ্মি কেমন হবে? মরীচিকা। আচ্ছা, মরীচিকার বিষয়টি কি আমি একটু কয়েকটা দাগ দিব, তোমরা অবশ্যই আমার সাথে সাথে দাগগুলো দাও, একদম সোজা করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে বিষয়টি খুব পরিষ্কারভাবে বোঝা যাবে। আমরা মরীচিকার একটা ঘটনা মূলত রয়েছে। তোমরা জানো যে আগে মরুভূমিতে তেমন কোনো কি ছিল না, চলাচল করার জন্য তেমন কোনো বাহন ছিল না। মানুষ কী করতো? উঠে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক দেশ থেকে আরেক দেশে, এক শহর থেকে আরেক দেশে কী করতো? শহরে যাতায়াত করতো। এবং সেই জন্য কিন্তু অনেক সময় লেগে যেত, 2 মাস 4 মাস 6 মাস এরকম অনেক সময় লেগে যেত। তখন যেহেতু মরুভূমিতে তেমন কোনো গাছপালা ছিল না, শুধু খেজুর গাছ ছাড়া অন্য কোনো গাছ ছিল না, তো সেখানে প্রায়ই এরকম দেখা যেত যে পথযাত্রী যারা, তারা একটা রাস্তা দিয়ে রওনা দিয়েছে। এখন অবশ্য মরুভূমিতে অনেক প্রশস্ত প্রশস্ত রাস্তা হয়েছে, আগে কিন্তু এমনটি ছিল না। তো তখন দেখা যেত মানুষ কী করতো, এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যেত, তখন দেখা যেত তারা রাস্তা ভুল করে একদিক থেকে না গিয়ে অন্যদিকে রওনা দিত, অর্থাৎ যাবে একদিকে চলে যেত অন্যদিকে। কারণ কি? বিশাল মরুভূমির তারা কোনো কুল কিনারা খুঁজে পেত না। তখন মানুষ কী করতো? বিভিন্ন গাছগুলোতে, যে খেজুর গাছগুলো ছিল সেই গাছগুলো থেকে এটা নিশানা রাখতো যে এটা এই দিকে গেলে আমি এই দিকে যাব, মদিনায় যাব, এই দিকে গেলে আমি মক্কায় যাব, এই দিকে গেলে আমি কায়রো যাব, এই দিকে গেলে আমি মিশর যাব। এরকম ধরনের কি ছিল, তাদের লোকেশন করার জন্য সুনির্দিষ্ট কিছু সিম্বল তারা ব্যবহার করতো বা গাছগুলোকে ব্যবহার করতো। তখন মানুষ যখন পিপাসার্ত হতো, তখন দেখা যেত যে পানির জন্য তারা এদিক সেদিক ছোটাছুটি করতো। অনেক সময় দেখা যেত মনে হতো কি সামনে বুঝি পানি আছে, এরকম মনে করতো। আসলে দেখতো যে তারা সামনে যেয়ে দেখতো যে কোনো পানি নেই। আবার ওইখান থেকে যখন অন্যদিকে তাকাতো তখন মনে হতো যে সামনে বুঝি পানি আছে। এরকমভাবে অনেক ঘটনা ঘটেছে, আগে এই ধরনের ঘটনা ঘটেছে। এই যে মনে হচ্ছে পানি আছে সামনে অথচ পানি নাই, এই যে বিষয়টি, সেটিকে বলা হয় মূলত মরীচিকা। ধারণাটা আমরা সেরকমভাবেই পেয়ে থাকি। আসলে মরীচিকার জন্য তোমাকে অত দূর পর্যন্ত যেতে হবে না, আমি চিত্রটা একটু শেষ করি, তারপরে বিষয়টা আমি তোমাদের বলছি। ধরো এখানে আমি একটি খেজুর গাছ বা এই জাতীয় আমি একটি গাছের কল্পনা করলাম বা একটা সিম্বল দিলাম। ধরো একটা কিছু, আমি যদি এটি একটি মনে করো গাছের চিন্তা করি, একটু যদি গাছের চিন্তা করি, এটি খেয়াল করো একটু, তাহলে ধরো এটি হচ্ছে মরুভূমি। মরুভূমি তোমরা জানো যে মরুভূমির কি বালি আছে, তাই তো? মরুভূমিতে কি আছে বন্ধুরা? বালি আছে। তো আমরা জানি যে মরুভূমিতে দিনের বেলা প্রচুর সূর্যের তাপ পড়ে, সূর্যের আলোর কারণে কি হয়? প্রচুর উত্তপ্ত হয়। কি উত্তপ্ত হয়? বালি উত্তপ্ত হয়। তাহলে যে জায়গা উত্তপ্ত হয় তার আশেপাশের এলাকাটা কি হয়? অবশ্যই কি হয়? উত্তপ্ত হয়। অর্থাৎ এটা যদি বালি হয়ে থাকে, এই স্তরটা যদি বালি হয়ে থাকে, এখানে যদি তোমার বালি পর্যাপ্ত পরিমাণ কি করে? তাপ শোষণ করে দিনের বেলা কি করে? সে এই বালিটা উত্তপ্ত হয়। উত্তপ্ত হলে এর আশেপাশে যে এরিয়াটা আছে, আমি এগুলো দ্বারা বাতাসের স্তর বোঝানোর চেষ্টা করেছি। তাহলে এইখানে তোমার কি হলো? বালির কারণে এই আশেপাশের এরিয়াটা কি হয়ে যাবে? উত্তপ্ত হয়ে যাবে। ফলে এখানকার জলীয় বাষ্প কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। হালকা হয়ে গিয়ে এটি কি হয়ে যাবে? হালকা। অর্থাৎ আমরা চিন্তা করি এভাবে, এটি যদি সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে থাকে, এখানে জলীয় বাষ্পের পরিমাণ সবচেয়ে কম এই স্তরটিতে, তাহলে এটি হচ্ছে হালকা। আবার এটির তুলনায় এটি কি? ভারী, অর্থাৎ ঘন। আমরা এক কথাই বলবো, কারণ আমরা এখানে আলোর প্রতিসরণ পড়ছি। তাহলে এটি যদি হালকা হয়ে থাকে, এটি ঘন। এই দুটি যদি কল্পনা করি আমরা, আবার এটি আর এটি যদি কল্পনা করি, তাহলে এটি হবে হালকা, এটি হবে ঘন। অনুরূপভাবে এটি হবে হালকা, এটি হবে কি? ঘন।
তার মানে দুটি স্তর যখন আমি চিন্তা করব তখন একটি ঘন মাধ্যম পেয়ে যাব আর একটা কী হবে, হালকা মাধ্যম পাবো। আসলে ঘটনাটা কিন্তু ওইরকম ধরনের ঘটনাই ঘটছে। কীরকম, চলো আমরা একটু দেখি। এখান থেকে যে আলোকরশ্মি, আমরা জানি বস্তু থেকে আলো আসলে সেই বস্তুটি কি আমরা দেখতে পাই। ধরো এখান থেকে একটা আলোকরশ্মি এখানে আসলো, তাহলে আসে যদি, তাহলে এখানে তোমার কি করতে হবে, অবশ্যই কি করতে হবে, অবিলম্ব আঁকতে হবে। তাহলে এটা কি মাধ্যম, ঘন, এটা কি হালকা, আমি একটু আগে বলেছি। তাহলে কি হবে, আলোকরশ্মি কি করবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, নিশ্চয়ই তোমরা বলবে যে এরকম হবে। আবার যখন এখানে আপত্তিতে হবে, তাহলে এটা হালকা, এটা ঘন, এটা হালকা, তখন কি হবে, আরও দূরে যাবে, যাবে কিনা বন্ধুরা? এইভাবে যেতে যেতে একসময় কি হবে, ওই যে আমরা দেখলাম যে আলোর যেহেতু ঘন থেকে হালকাতে প্রবেশ করছে, আলোকরশ্মি আপতন কোণের মানটা কি হবে, একসময় ক্রান্তিকোণের চেয়ে কী হয়ে যাবে, বড় হয়ে যাবে। তখন কি হবে, আলোকরশ্মি কী হবে, উল্টো দিকে রওনা দেবে না বন্ধুরা? ঠিক কিনা, বুঝতে পারছো কিনা? এখানে এসে কি হয়ে গেল, আমরা একটা কাল্পনিক চিত্র আঁকছি বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা একটা কাল্পনিক চিত্র আঁকছি এখানে। তা আলোকরশ্মি কী হবে, আস্তে আস্তে এসে এখানে কি হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে যাবে, অর্থাৎ আপতন কোণের মান ক্রান্তিকোণের চেয়ে যখন বড় হয়ে যাবে তখন আলোকরশ্মি আর এই ঘনমাধ্যম থেকে হালকাতে প্রবেশ করবে না, না করে সে কী করবে, উল্টো দিকে অর্থাৎ গণমাধ্যমের দিকে রওনা দিবে। তখন এখানে যদি আমি কোনো বস্তুকে আমি এখানে চিন্তা করি, খেয়াল করো ভালো করে, এখানে যদি আমার একটা চোখ থাকে, এখানে যদি কোনো দর্শক থাকে, সেই দর্শক যদি এখানে তাকায়, তাহলে দেখা যাবে যে এই যে খেজুর গাছটি আমরা যেটা কল্পনা করেছি, এটির এরকম উল্টো একটি বিম্ব সে এখানে দেখতে পাবে। তাহলে এই ব্যক্তি, অর্থাৎ এই ব্যক্তির চোখ খেজুর গাছের মাথা, অর্থাৎ যেটি বিম্ব দেখতে পাচ্ছে সেটি কিন্তু এখানে, কিন্তু অ্যাকচুয়ালি কি আলোকরশ্মি এখান থেকে যাচ্ছে এখানে চোখে যাচ্ছে, না এখান থেকে চোখে যাচ্ছে? অবশ্যই তোমরা বলবে যে এখান থেকে আলোকরশ্মি বেঁকে এদিক দিয়ে সে মাধ্যম ভেদ করে কি করছে, তার চোখে আসছে। কিন্তু মনে হচ্ছে কি, এই ব্যক্তি মনে করছে কি এই জায়গা থেকে আলোকরশ্মি যাচ্ছে, তখন সে কি করবে, এখানে আসবে। এখানে এসে তো আর এই খেজুর গাছের অবস্থান পাবে না। এই যে বিষয়টি, এই যে ঘটনাটি ঘটলো, এটিকে বলা হচ্ছে মরীচিকা। বন্ধুরা আশা করি বুঝতে পারছো তোমরা, বিষয়টি খুব মজার, আশা করি বুঝতে পারছো। এরপর আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হলো, ঠিক আছে তুলে নিয়েছো নিশ্চয়ই, তাহলে আমি একটু মুছে দিই। এরপরে আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে রংধনু। রংধনুর বেলা তেমন ব্যতিক্রম কিছু ঘটনা না। আমি আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র যখন পড়িয়েছি তোমাদের, তখন তোমাদের নিশ্চয়ই মনে আছে বিজ্ঞানী নিউটনের কথা বলেছিলাম। নিউটনের ওই যে পড়ার টেবিলে সে কী করেছিল, গবেষণা করছিল, তখন প্রিজমের একটি খণ্ড থাকার কারণে সেখানে কি হয়েছিল, আলোকরশ্মির বিচ্ছুরণ হয়েছিল। অর্থাৎ একটা আলোকরশ্মি এসেছে সূর্যের আলো থেকে, আর সেটি বিচ্ছুরিত কি হয়েছে, অনেকগুলো আলোকরশ্মি তার দেয়ালে গিয়ে পড়লো এবং 7টি রঙে বিভক্ত হয়ে গেল। এই যে বিষয়টি, এটি মূলত হচ্ছে রংধনু। আমি বলি যদি এভাবে ধরো একটি বৃষ্টির ফোঁটা, আমরা জানি যে বৃষ্টির ফোঁটাটা যদি এভাবে তোমার মাটিতে পড়তে থাকে, আমরা জানি, তাহলে জাস্ট বৃষ্টির ফোঁটাটা কি করছে, রংধনু যখন ওঠে তখন কি ঘটনাটা ঘটে, 7টি রং দেখা যায়। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে যে আলোকরশ্মিটি এসে পড়লো বৃষ্টির ফোঁটার মধ্যে, সেটি জাস্ট প্রিজমের ন্যায় কাজ করে। যখন প্রিজমের ন্যায় কাজ করে তখন সে এখানে কি হয়, 7টা রং দেখাতে। ঠিক আছে বন্ধুরা, এরকম 7টি রং দেখা যায়। তাহলে এরকমভাবে একটি বৃষ্টির ফোঁটার মধ্যে দিয়ে যখন আলোকরশ্মির প্রতিসরণ ঘটে, তখন এরকম 7টি রঙে বিভক্ত হয়ে যায়। তাহলে এরকম অসংখ্য ফোঁটা পড়ছে এবং অসংখ্য ফোঁটার মধ্যে দিয়ে কি যাচ্ছে, আলোর প্রতিসরণ হয়ে সেটি বিচ্ছুরিত হচ্ছে। এইভাবে একসাথে হয়ে কি হচ্ছে, 7টি রঙের সমষ্টি দেখা যাচ্ছে এবং সেখানে কি হচ্ছে, রংধনুর সৃষ্টি হচ্ছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বিষয়গুলো। এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হলো যে আমাদের বইয়ের শেষের দিকে একটা অংশ, অর্থাৎ প্রথম অংশের শেষের দিকে একটা অংশ, এটিকে আমি 2টা ভাগে ভাগ করেছিলাম, 2টা না তো 3টা। একটা হচ্ছে প্রথমে স্নেলের দ্বিতীয় সূত্র সম্পর্কিত বেশ কিছু আলোচনা, তারপরে রয়েছে মানুষের চোখ বিষয়ে কিছু বিষয়, তারপরে রয়েছে আমাদের আলোকরশ্মির রশ্মিচিত্রের কিছু বিষয়। 3টে ভাগের মধ্যে প্রথম অংশের শেষের দিকে আলোচনাগুলো আছে যে প্রতিসরণের ব্যবহার। আমরা প্রতিসরণ কোথায় ব্যবহার করি, তোমরা জানো যে আমাদের সমুদ্রের তলদেশ দিয়ে এক দেশের সাথে আরেক দেশে ইন্টারনেট ব্যবস্থা করার জন্য কি করা হয়েছে, একটি লাইন করা হয়েছে, তাই না? সেখানে কি ব্যবহার করা হয়েছে, অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়েছে। অপটিক্যাল ফাইবারটা কি, মূলত অপটিক্যাল ফাইবার হচ্ছে কাচের তৈরি এক ধরনের বিশেষ নল। আবার বলি, এটি হচ্ছে অপটিক্যাল ফাইবার কি, কাচের তৈরি এক ধরনের বিশেষ
নল, আমি বিশেষ নলটি যেটি আঁকতেছি সেটি নিশ্চয়ই এত বড় না, খুব চিকন, এত চিকন যে তোমার যে মাথার চুল রয়েছে বলতে পারো প্রায় সেরকম সূক্ষ্ম, এবং সেটির ভিতর দিয়ে এরকমভাবে কি রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে কাচের নলের ভিতর দিয়ে। এটি চাইলেই, এটি মূলত হচ্ছে কাজ সাধারণত আমরা জানি কি করা যায়, বাঁকানো যায়, কিন্তু এটি নমনীয় অর্থাৎ নরম, এটি চাইলে মোটামুটিভাবে এরকম ভাঁজ দেওয়া যায়। অর্থাৎ তুমি সমুদ্রের তলদেশ দিয়ে নেওয়ার সময় দেখা যাবে যে একটু আঁকা বাঁকা লাইনে তোমাকে হয়তো নেওয়ার প্রয়োজন পড়েছে, সেই ক্ষেত্রে এটি কোনো সমস্যা হয়নি। তাহলে এইভাবে কি হয়, আলোকরশ্মি এক স্থান থেকে আলোকরশ্মি কি করেছে, এক স্থান থেকে অন্য স্থানে, এক জায়গা থেকে আরেক জায়গায় কি করেছে, এই যে স্থানান্তর ব্যবস্থাটা, এটি একটি নলের মাধ্যমে করা হয়েছে। কিসের মাধ্যমে? নলের মাধ্যমে করা হয়েছে। মূলত এখানে কি করা হয়, তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করা হচ্ছে, ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করা হচ্ছে। তো ডেটাটা সরাসরি না প্রেরণ করে এটি কি করা হচ্ছে, আলোক তরঙ্গের মাধ্যমে প্রেরণ করার একটা ব্যবস্থা। অর্থাৎ আলোক তরঙ্গ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তার মানে ডেটা ট্রান্সফার হয়ে যাবে। বন্ধুরা, বিষয়টি কিন্তু এরকম, তোমরা একটু ভালো করে বইটা পড়ো, দেখে সেখানে দেখবে যে এই বিষয়গুলো তোমাদের বিস্তারিত লেখা আছে। তাহলে কি হবে, আলোকরশ্মি যদি আমি প্রবেশ করি, তাহলে ধরো এটি একটি অপটিক্যাল ফাইবার, আমি যা বলছিলাম এটি কাচের তৈরি, সরু সূক্ষ্ম নল বিশেষ, যার মধ্যে দিয়ে কী হয়, আলোর রশ্মির গমন ঘটে। কিভাবে ঘটে দেখো, আলোকরশ্মি এইভাবে যাবে, গিয়ে এখানে প্রতিসরিত হবে, আবার এখানে প্রতিসরিত হবে, আবার এখানে প্রতিসরিত হবে, আবার কি হবে, এটা বেরিয়ে যাবে। এইভাবে বারবার প্রতিসরণের মাধ্যমে কি হবে, আলোকরশ্মি একদিক থেকে অন্যদিকে বের হয়ে যাবে। এই ঘটনাটি যার মাধ্যমে ঘটে সেটাকে বলতেছি আমরা অপটিক্যাল ফাইবার। নিশ্চয় তোমরা ইতিমধ্যে বুঝে গেছো বিষয়টি। আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে পেরিস্কোপ। আমরা কি পড়ছি বন্ধুরা, আলোর প্রতিসরণের ব্যবহার, আমরা কিন্তু ব্যবহার পড়ছি বন্ধুরা। অর্থাৎ আলোর প্রতিসরণগুলো কোন কোন জায়গায় ব্যবহার করা হয় সেটি নিয়ে আমি একটু কথা বলছি তোমাদের সাথে। আরেকটি বিষয় কি বললাম বন্ধুরা, যে পেরিস্কোপ তৈরি, এবং সেটি আমি আলোর প্রতিফলন চ্যাপ্টারেও কিন্তু দেখিয়েছি তোমাদের নিশ্চয়ই। সেখানে কী দিয়ে দেখিয়েছিলাম বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেটি হচ্ছে দর্পণ দিয়ে দেখিয়েছিলাম, তাই না? এবার দেখাবো হচ্ছে প্রিজম দিয়ে, বা প্রিজম জাতীয় বস্তু দিয়ে, কাচের তৈরি বস্তু দিয়ে, এরকম বস্তু দিয়ে আমি কি করবো, এটি দেখাবো, এবং এটি তৈরি করা যায়। দেখো বন্ধুরা, খুব সহজ। একটা আলোকরশ্মি মনে করো, আমরা জানি যে কোনো বস্তু থেকে এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, সেই বস্তু থেকে আলোকরশ্মি কী করবে, এখানে যাবে, তারপর এখান থেকে কী হবে, সে এখানে আসবে, এখান থেকে প্রতিসরিত হয়ে আবার কি হবে, আমাদের চোখে এসে পড়বে। খুব সিম্পল, খেয়াল করো ভালো করে। জাস্ট দুইটা, আমি যদি প্রিজম ব্যবহার করি, অথবা আমি যদি কাচ পৃষ্ঠ ব্যবহার করি, অথবা দুইটা ঘনমাধ্যম ব্যবহার করি, দুইটা মাধ্যম ব্যবহার করে কি করা যায়, আলোকরশ্মি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রতিসরণের মাধ্যমে আমরা খুব সহজে দেখতে পাই। এইটি যে গঠন, এটিকে বলি আমরা সরল পেরিস্কোপ। আরেকটি বিষয় দিয়ে আমি আমার আজকে পড়া শেষ করব, সেটি কি বলতেছি হচ্ছে প্রিজম। প্রিজমে কি ঘটনাটা ঘটে, আমরা পড়ছি হচ্ছে আলোর প্রতিসরণের ব্যবহার। প্রিজম কি, প্রিজম হচ্ছে কয়তল বিশিষ্ট বন্ধুরা বলবা এটাকে? 6 তল বিশিষ্ট। 6টি না 5টি? প্রিজম তাহলে নিশ্চয়ই তোমরা এরকমভাবে চিন্তা করবে। আমি একটু যদি প্রিজম ছোট্ট করে আঁকি, প্রিজম কেমন হয় বন্ধুরা দেখো তো। আমি যদি চেষ্টা করি তাহলে হয়তো আঁকতে পারবো, তোমরাও যদি চেষ্টা করো আঁকতে পারবে। আমি একটু চেষ্টা করছি, এটা বোধহয় টানটা এখানে হবে না। তারপর কি কীভাবে আঁকবো? এটা এভাবে হবে না, এভাবে হবে, এই এই এই, তারপর কিভাবে, আবার একটু দেখি। দেখো তো বন্ধুরা, এই হয়ে গেল। এটি হচ্ছে প্রিজম। তাহলে এটিকে আমি কয়টি তল বলতে পারি বন্ধুরা দেখো তো একটু, দেখো তো। তাহলে আমরা এইটিকে একটি তল ধরতে পারি, একটি।
ঠিক আছে? তাহলে এটি হচ্ছে আয়ত, তাই না? এটি আয়তকার, অর্থাৎ আমি বলবো চতুর্ভুজাকার। আয়তকার না বলে চতুর্ভুজাকার। তাহলে এটি হচ্ছে চতুর্ভুজাকার, আবার এটি হচ্ছে কি চতুর্ভুজাকার। কটি হলো? দুটি। আর এটি কি চতুর্ভুজাকার। কটি হলো? তিনটি। তাহলে তিনটি হলো চতুর্ভুজাকার। আর এইটি হচ্ছে একটি ত্রিভুজাকার এবং এটি হচ্ছে আরেকটি। এটি কটি? দুইটি। দুটি হচ্ছে ত্রিভুজাকার, একটি হচ্ছে চতুর্ভুজাকার। দুটি হচ্ছে চতুর্ভুজাকার। খেয়াল করো ভালো করে, তিনটি চতুর্ভুজাকার এবং দুইটি ত্রিভুজাকার। তাহলে টোটাল তল কটি? 5টি। মূলত একটি প্রিজমের কিন্তু একটি সাইড, অর্থাৎ ত্রিভুজাকার যে সাইডটি রয়েছে সেটি আমি আঁকার চেষ্টা করেছি। এখানে কি হবে? আলোর প্রতিসরণের বেলায় এখানে যে ঘটনাটা ঘটে সেখানে দেখা যায় যে এখানে একটি, তোমরা জানো যে আপতিত রশ্মিটি, তাহলে এখানে কি করতে হবে? অবশ্যই অবিলম্ব আঁকতে হবে, তাই না বন্ধুরা? ভালো করে খেয়াল করে দেখো। তাহলে এখানেও কী করতে হবে? একটা অবিলম্ব আঁকতে হবে, কারণ এই পৃষ্ঠে আলোর প্রতিসরণ ঘটবে, এই পৃষ্ঠে আলোর প্রতিসরণ করতে পারে। তো আমরা যেহেতু আলোক রশ্মি এই দিক দিয়ে দিচ্ছি, এটা হবে আপতিত রশ্মি, আর এই দিক দিয়ে যেটা বের হয়ে যাবে সেটা হবে কি? নির্গত রশ্মি বা প্রতিসরিত রশ্মি। তাহলে এটা আপতিত রশ্মি, এটা হচ্ছে অবিলম্ব, হালকা মাধ্যম, ঘন মাধ্যম, অবিলম্বের দিকে বেঁকে আসছে। অবিলম্বের দিকে বেঁকে আসছে, যাওয়ার কথা ছিল কোন দিকে? এই দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু না গিয়ে কোন দিকে গেল? বেঁকে গেল। বেঁকে এইখানে এসে পড়লো। এখানে আবার অবিলম্ব আঁকলাম, এটা যেহেতু ঘনমাধ্যম, এটা হালকা মাধ্যম, তাহলে অবশ্যই কী হবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাই না বন্ধুরা? তাহলে দেখো এইখানে যে এটা হচ্ছে অবিলম্ব, এটা অবিলম্ব, এটা আপতিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি ফাইনালি, কিন্তু এখানে মাঝখানে কিন্তু একটি ঘটনা ঘটেছে, এটা আপতিত, এটা প্রতিসরিত, এইটা আবার আপতিত, এটা হচ্ছে প্রতিসরিত। তোমাদের এই বিষয় নিয়ে বিস্তারিত ইনশাআল্লাহ ইন্টারমিডিয়েটে তোমরা পড়বে, আমি সেদিকে যাচ্ছি না। এটাকে যদি পিছন দিকে বর্ধিত করো বন্ধুরা, দেখো তো কী হয়? এখানে একটি কোণ উৎপন্ন হয়। এই কোণটাকে বলা হয় ন্যূনতম বিচ্যুতি কোণ। ন্যূনতম বিচ্যুতি কোণ, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আলোর প্রতিসরণটা প্রিজমের মধ্যে কীভাবে গঠিত হয়, এইটা তোমাদের একটু ছোট্ট একটা ধারণা দিয়ে দেখানোর চেষ্টা করলাম। ক্লিয়ার? এখানে মাধ্যম কটি? তিনটি, কিন্তু তিনটি না দুইটি বন্ধুরা, দুইটি কিন্তু। একটা হচ্ছে বাতাস আর একটা কাঁচ, আবার বাতাস। তাহলে বাতাস থেকে কাছে গেছে, কাঁচ থেকে আবার কী হয়েছে? বাতাসে গেছে। এই দুটি বিষয়, দুটি ঘটনা এখানে ঘটেছে। ক্লিয়ার? আর এখান থেকে যে কোণটি পেলাম সেই কোণটির নাম হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। বন্ধুরা, আমি ক্লাসটি বেশ লম্বা করে ফেলেছি, তোমরা নিশ্চয়ই আমার আজকের যে বিষয়গুলো মজার বিষয়গুলো ছিল সেগুলো নিশ্চয়ই তোমরা উপলব্ধি করেছ। আর আমি চেষ্টা করেছি সহজভাবে তোমাদের যে টপিকসগুলো রয়েছে, কান্তিকোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, মরীচিকা, রংধনু, নিউটনের পরীক্ষা, আবার সেটির আলোচনা হয়েছে, প্রতিসরণের বিভিন্ন ব্যবহার, অপটিক্যাল ফাইবার, পরিস্কোপ, প্রিজম, অনেকগুলো বিষয় আমি এখানে তোমাদের বলে রাখার চেষ্টা করলাম। তোমাদের নিশ্চয়ই ক্লাসটি ভালো লেগেছে, পড়াটি অনেকটাই সহজ হয়ে গেছে। এবার আত্মস্থ করার পালা। তুমি বারবার চিত্রগুলো আঁকবে এবং বারবার রিডিং করবে, অবশ্যই তোমার সেটি কী হয়ে যাবে? আত্মস্থ হবে এবং পরীক্ষার জন্য তোমার প্রস্তুতি হয়ে যাবে। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে, সেই শুভকামনা তোমাদের সবার প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।